একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর সিটি পরীক্ষা দিবা। সিটি পরীক্ষা নিয়ে আমি কিছু বলি নাই না? আমি সিটি পরীক্ষা 3টা নিব, বেস্ট টু কাউন্ট করব, ঠিক আছে? বা কেউ যদি কোনো কারণে ধরো অসুস্থ বা কিছু একটা হলো, তাইলে যাতে অন্তত পক্ষে 2টা দেয় আর কি। বুঝা গেল? আমাকে যাতে পরে এসে কেউ না বলে ম্যাডাম আমি তো সিটি দিতে পারি নাই, এইটা যাতে না হয়। সো প্রবলেম থাকলে কারো একটা সিটি মিস যেতে পারে, আর যে 3টাই দিবে তার হলো বেস্ট টু কাউন্ট। ঠিক আছে? বুঝতে পারছি আমার কথা? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলো যে লেকচার 2 তো শেষ, লেকচার 3 পড়ানোর পরে কি আমি সিটি নিব, নাকি লেকচার 4 পড়ায় তারপরে 3টা একসাথে সিটি নিব? তোমাদের মিডে লেকচার 5 পর্যন্ত থাকবে। লেকচার 3 পর্যন্ত ম্যাম, সিটি আর কি 3 শেষ করে। আমার খেয়াল আর কি। তাহলে আমাদের এই সোমবার, এই সোমবার হবে না, কারণ তোমাদের এটা আমি শেষ করব আগামী সোমবার। মঙ্গলবারে আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করে দিব, পরের সোমবারে সিটি দাও, হ্যাঁ? নেক্সট উইকে? নেক্সট উইকে কি পারবা? হবে না তো, এটা তো ও আজকে আচ্ছা শেষ হবে। আচ্ছা। জি জি ম্যাম। এখন ধরো তোমরা বলবা যে আমি সোমবারে, আগামী সোমবার এটা শেষ হবে, বাট তোমরা কি পরের দিনই এক্সাম দিতে পারবা? নো ম্যাম, নেক্সট, তারপরে নেক্সট ডে আছে, তোমার মানডে হলে বেটার হয়। তোমরা আমাকে বলবা ম্যাডাম কালকেই শেষ হলো, আপনি আজকেই সিটি নিচ্ছেন, তাই না? তাইলে এই সোমবারে, আজকে তো একটা মঙ্গলবার যাচ্ছে, তারপর যে সোমবার আছে তারপরে সোমবার পরীক্ষা দিবা, তারপরে সোমবার কয় তারিখ দেখো তো একটু। আহ, 1 তারিখ আর কি ma'am। কত তারিখ? 1 তারিখ। 1 তারিখ, তাহলে 1 তারিখ পরীক্ষা, ঠিক আছে? কিন্তু মঙ্গলবার কিন্তু ক্লাস হবে, হ্যাঁ, অন্য চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? জি ম্যাম ম্যাম। এমসিকিউ নাকি আর কি? না না, এমসিকিউ না, ম্যাথ থাকবে। কোনো ওকে। থিওরি প্রশ্ন থাকবে না, ম্যাথ থাকবে। তোমরা তিনজন, তিনজনের প্রশ্ন আলাদা হবে, সো কেউ কারোটা কপি করার চেষ্টা করবে না। অঙ্ক করার নিয়ম শিখবা। আমি যা শিখাইছি এর বাইরে কিছু দিব না আমি, ঠিক আছে? যা শিখাইছি তার থেকে দিব। সো বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তোমরা তো সিএসসি স্টুডেন্ট, তোমাদের কি আর এত বলা লাগে, তোমরা এমনি বুঝতে পারো এগুলো, ঠিক না? কত কঠিন কঠিন কোডিং করো, তোমাদেরকে পড়ানোর আগে আমিও কোডিং করতেছিলাম একটু আগে। তোমরা তো এই কোডিং করো না। আমি আর প্রোগ্রামিং করতেছিলাম, এটা নাম শুনেছো? জি ম্যাম। হ্যাঁ, তো ওইটাই করতেছিলাম, আমি একটা প্রবলেম নিয়ে বসছিলাম, ওইটা কোডিং করতেছিলাম। তো কোডিং করার মাঝখানে যখন তুমি আনাস কথা বলছো, তখন মনে হয়েছে যে স্টুডেন্টরা তো জয়েন করছে। এর আগে আই ওয়াজ ইন দা কোডিং, মানে কোডিং এ তোমরা হয়তো সিএসসি তে পড়াটা ভালো করে জানো যে কোডিং এর মধ্যে ঢুকলে মানুষের আর কিছুই মাথায় থাকে না, জানো না? জি ম্যাম। তো ওইটাই করতেছিলাম, অরিজিনাল প্রবলেম নিয়ে একটু কাজ করতেছিলাম। একজন একটা জায়গায় আটকাই গেছে, তো তার প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, কোডিং আমাদেরও করা লাগে, আমি আর প্রোগ্রামিং করবো। যাই হোক, এখন হইলো গিয়ে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই কথাটা শুনে মনে হইতেছে খুবই কঠিন কথা, এটা খায় না মাথায় দেয়, তাই না? কঠিন লাগতেছে। মোটামুটি ম্যাম। মানে মনে হচ্ছে এই ওয়ার্ডটা কি, এটা কি জিনিস, আমি কখনোই শুনি নাই, তাই না? শুনছি কখনো? শুনেছি ম্যাম। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির নাম শুনছি? জি নো ম্যাম। ম্যাম। কোথায় শুনেছি বাবা? শুনছি ম্যাম এমনি কথাবার্তায়। মনে হয় না কোথাও শুনেছি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কিছুই না, এটা হলো মিন মিডিয়ান মোড, ছোটবেলায় পড়ছো না, গড় মধ্য প্রচুর। গড় মধ্য প্রচুরকের কথা জি মনে জি আছে? জি। হ্যাঁ, ওইটাই হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ক্লিয়ার? ইয়েস ম্যাম।
তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তোমাকে কি করবে, ডেসক্রিপটিভ সামারি দিবে একটা ফুল ডাটা সেটের, যেখানে একটা সিঙ্গেল ভ্যালু রিফ্লেক্ট করবে সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন। মানে একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, সে পুরো ইয়ের সেন্টারে থাকবে। মানে একটা ডাটা সেটের টেন্ডেন্সি থাকে সেটা কেন্দ্রের দিকে যাওয়ার, হ্যাঁ, কেন্দ্রে এটার মিন থাকে। ধরো একটা ডাটা সেট, সাপোজ একটা বৃত্ত আছে, বৃত্তর মধ্যে ডাটা সেটটা ছড়াই আছে, হ্যাঁ, কিন্তু ওটার মিন মানে গড়টা মাঝখানে থাকে। তো মনে করো প্রত্যেকটা ডাটা সেটের টেন্ডেন্সি থাকে সে তার গড়ের মতো আচরণ করবে, কিন্তু ইউজুয়ালি তো সব ডাটা সেট কি গড়ের মতো আচরণ করবে? না আমরা কিন্তু ধরো একটা ক্লাসের এভারেজ হাইট নিয়ে যখন চিন্তা করি, তখন আমরা কিভাবে, ধরো তোমাদের ক্লাসের এভারেজ হাইট 5 feet 4 inches, সবার কি 5 feet 4 inches? না ম্যাম। এইটা জাস্ট আমি এভারেজ যে 5.4 ইঞ্চি, মানে হয় এর কাছাকাছি বা এর একটু কম বা এর একটু বেশি, ঠিক আছে, এরকমই তো। কিন্তু সবার কিন্তু 5.4 ইঞ্চি না, কিন্তু ওই যে সবার একটা মানে জানি যে এইটার আশেপাশে এটা ঘোরাফেরা করবে, 5.4 এর আশেপাশে এটা ঘোরাফেরা করবে। সো ওইটাকে বলতেছি আমি সেন্টার টেন্ডেন্সি, ডাটাগুলোর যে একটা টেন্ডেন্সি থাকে সেন্টারের দিকে যাওয়ার, সেটাকে। আচ্ছা, আরো যদি তোমাকে ভালোভাবে বুঝাই, ধরো একটা প্রোডাকশন, ধরো কম্পিউটারের হার্ডওয়্যারের প্রোডাকশন হচ্ছে কোন একটা কোম্পানি। এখন প্রোডাকশন কোম্পানি কি চাচ্ছে, সে চাচ্ছে যে আহ, দেখতেছে যে তোমার একটা মেশিন, ধরো একটা মাদারবোর্ড বানায়, সে মাদারবোর্ড, একটা মেশিন ধরো দিনে 5টা মাদারবোর্ড বা 10টা মাদারবোর্ড, ধরো এভারেজে 10টা মাদারবোর্ড দেয়, বলছে উইকলি এভারেজে 10টা মাদারবোর্ড দেয়। মানে উইকলি, যখন আমি উইকলি ডাটা নিলাম, 7 দিনের ডাটা নিয়ে আমি এভারেজ করছি, করে আমি এভারেজ মানে গড় গড় করে আমি বলতেছি যে সেই মেশিন তোমার এভারেজে প্রতিদিন 7টা করে মাদারবোর্ড উৎপাদন করে। তার মানে কি প্রতিদিনই সে 7টা করে, প্রথম দিন 7টা, পরের দিন 7টা, এরকম? না ম্যাম। কোনোদিন একটা বেশি হইতে পারে, কোনোদিন একটা কম হইতে পারে না? জি, আর কি কিন্তু এভারেজ ম্যাম। কিন্তু আমি কি বলতেছি, এই যে 7 দিনের ডাটা ছিল আমার, 7 দিনের ডাটাটাকে আমি একটা ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসছি না? সে কি বলছে, ডাটা সেটের সামারি একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করবে, যেটা রিফ্লেক্ট করবে পুরো ডাটা সেটটাকে। ধরো এই 7 দিনের ডাটাটাকে আমি একটা ডাটায় নিয়ে আসলাম, সে কি বলতেছে, সে বলতেছে তোমার 7টা করে মাদারবোর্ড উৎপাদন করে এভারেজ। তাইলে আমি একে তো সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসছি, সেকেন্ড হলো এই সিঙ্গেল ভ্যালুটা পুরো মেশিনের 7 দিনের অ্যাক্টিভিটিজ এর একটা রিফ্লেকশন বলতেছে না? জি ম্যাম। সো এইটাকে আমি বলতেছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বুঝা গেল? ইয়েস ম্যাম। এখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মেইন অবজেক্টিভ কি? একটা হলো মানে সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করা ডাটা সেটকে, সেকেন্ড হলো কম্পারিজন ফ্যাসিলিটেট করা। ধরো তোমার যে প্রোডাকশন কোম্পানি যে মাদারবোর্ড বানায়, তার কি একটাই মাদারবোর্ড বানানোর মেশিন, এরকম তো না, কয়েকটা আছে না? বা তুমি যদি চিন্তা করো তোমার কোম্পানির সাথে আরেকটা কোম্পানি যে মাদারবোর্ড বানায়, তার কম্পেয়ার করতে পারবে না? সে যদি বলে আমার এই মেশিন, 1 নম্বর মেশিন এভারেজে দিনে 7টা করে মাদারবোর্ড বানায়, 2 নম্বর মেশিন বলতেছে যে এভারেজে সে দিনে 8টা করে মাদারবোর্ড বানায়, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে না কে তোমাকে প্রোডাকশন বেশি দিচ্ছে? পারবা? জি ম্যাম, এটা পারা যাবে। এই জিনিসটা সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে হয়। এখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যাকচুয়ালি 3 প্রকার, একটা হলো মিন, মিডিয়ান, তারপর হলো মোড। মানে গড়, মধ্যক, প্রচুরক। এক সেকেন্ড।
এখন মিন, মিনও আছে কয়েক প্রকার। মিন যেটা আমি বলছি গড়, সেটাও কয়েক প্রকারের আছে। কি কি আছে? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তাহলে মিনের কিছু মেরিটস ডিমেরিটস মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে লেখা আছে, ওটা তোমরা পড়ে নিও। এখন আসি আমি অ্যারিথমেটিক মিনের সেট অফ অবজারভেশন। অ্যারিথমেটিক মিনেও গ্রুপড আনগ্রুপড ডাটা এটার একটা ব্যাপার আছে। তাহলে গ্রুপ ডাটা কি? যেটা হলো মানে আনগ্রুপ ডাটা কি, যেটি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু হয়। আর গ্রুপ ডাটা নিয়ে পরে বলতেছি। এই যে এখানে দেখো সিঙ্গেল কয়েকটা ভ্যালু দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি আনগ্রুপ ডাটা। ঠিক আছে, এটা কোনো গ্রুপ করা নাই। গ্রুপ করা আছে বলো তো? এখন তুমি কি করবা, সবগুলো ডাটাকে যোগ করবা, যেই কয়টা অবজারভেশন আছে তা দিয়ে ভাগ করবা। দেখো আমি নিচে করছি। তাহলে এটাকে বলতেছি সামেশন অফ এক্স আই, কারণ এক একটা অবজারভেশনকে এক্স ধরে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এন মানে যত সংখ্যক অবজারভেশন এখানে আছে। অ্যান্সার কত আসছে? 5। 5 আসছে। এটা পারবা? আই থিঙ্ক এটা তো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? তো ভালোই চলছে, খারাপ কি? ওইটা উপরওয়ালার কাছে ছেড়ে দিছি, যা আর হইব। না, আমার কাছে ছিল না। যাক গা, ওইটা সমস্যা নাই, প্যারা নেই না। উপরওয়ালা যা করার করছে। তো উপরওয়ালা করছে, তো এটা উপরওয়ালা কইরাই দিল। কিন্তু চেষ্টায় আছি, দেখি কি করা যায়। আমি এখন জানি না, আরো টাইম আছে আমার হাতে, আরো অল্প কয়েকদিন টাইম আছে। না, 31 তারিখ। না, আজকে আজকে ক্লাস আছে না, আজকে দেখি ক্লাসে কি করে না। তো একটাই যাবা, বাবারে। ওই আমি এখন ক্লাসে আছি, হ্যাঁ, পরে পরে করতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আমি এত কিছু জানি না রে ভাই। পরে পরে মনুম না, হ্যাঁ। আমার তো তুমি জল জল ফেলে দিচ্ছ। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে।
স্টার্ট করি মানে। আচ্ছা সরি ম্যাম, যেই নেটওয়ার্কে এত প্রবলেম ম্যাম, আচ্ছা, সমস্যা নেই, আমরা ওয়েট করছিলাম আপনার জন্য। ওই বাতাসের কারণে মনে হয় ইন্টারনেটেও সমস্যা হয়। আবহাওয়া তো অনেক অনেক বাইরে বাতাস। আজকে একটু 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? জি জি ম্যাম। আমি শুনলাম যে কলকাতায় নাকি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। সো দেয়ার ইজ এ লটস অফ চান্স টু হ্যাভ ফ্লাডস। এবং কলকাতায় ফ্লাডস হলে কি হবে? আমাদের দেশে পানিটাকে ছেড়ে দিবে, এটা তো জানেনই আপনারা সব। জি ম্যাম। তো 2-3 দিন ধরে নাকি টানা বৃষ্টি হচ্ছে কলকাতায়। এবং আমাদেরও কিন্তু মনে করেন গত পরশু দিনও বৃষ্টি হলো, কালকেও অনেক বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে। সেই ইফেক্ট আমরাও কিছু পাচ্ছি। বাসা কোথায় দুজনের? আমার তো ম্যাম ঢাকাতেই, ইয়াতে রামপুরাতে। রামপুর। আরেকজন? ম্যাম আমার ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা কেন? এক সেকেন্ড বাবা, তার আবার আর্জেন্ট দরকার হলো আমার। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা সেকেন্ড মিনের দিকে যাব, এইটার নাম হলো জিওমেট্রিক মিন। আচ্ছা, শুনলেই মনে হয় জিওমেট্রিক কিছু একটা আছে, তাই না এটার মধ্যে? এখন কয়েকটা শর্ত দেখে রাখো। ম্যাম একটু স্লাইড নাম্বার 6 থেকে ম্যাম একটু যাওয়া যাবে ম্যাম? আমি শুনি নাই ম্যাম। আচ্ছা, স্লাইড নাম্বার 6-এ আমি প্রথমে বলেছি অ্যারিথমেটিক মিন দুই ভাবে হবে, একটা আনগ্রুপ একটা গ্রুপ। আনগ্রুপ কি? যদি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু থাকে সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে সব ভ্যালুগুলো যোগ করে যে কটা অবজারভেশন আসে তা দিয়ে ভাগ করব। দ্যাট মিন্স সামেশন অফ xi ডিভাইডেড বাই n। ঠিক আছে? তাহলে দেখো এখানে উদাহরণ দিয়েছি, যে ডাটাগুলো আছে সেগুলোকে যোগ করে যে কটা অবজারভেশন আছে তা দিয়ে ভাগ করেছি। বুঝা গেল? ইয়েস ম্যাম। এরপরে আসছে তোমার গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে? আমরা ওই যে হিস্টোগ্রাম করেছিলাম, এরকম ছিল না, এই পাশে অবজারভেশন বা ক্লাস ইন্টারভেল আর এই পাশে ফ্রিকোয়েন্সি। এখন এটা দুই ভাবে থাকতে পারে, অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু থাকলো আর এখানে ফ্রিকোয়েন্সি থাকলো। এটা হতে পারে। তখন কি হবে? প্রত্যেকটা এক্স এর সাথে প্রত্যেকটা এফ গুণ করব, করে করে যোগ করে যাব, এবং নিচে সামেশন অফ এফ করব। ঠিক আছে? জি ম্যাম। তারপরে এখানে আহ এটা তো গেল, এটা তো আমরা বুঝতে পেরেছি। কিন্তু যদি ক্লাস ইন্টারভেলের মতো ভ্যালু থাকে তখন আমি কি করব? তখন আমাকে এখান থেকে মিড ভ্যালু বের করতে হবে, কারণ আমাকে সিঙ্গেল ভ্যালুই তো লাগবে। আমি ক্লাস ইন্টারভেলের সাথে তো এফ কে গুণ করতে পারবো না, পারবো? না না ম্যাম। না, পারবো না। তার জন্য আমি এটাকে মিড ভ্যালু বের করবো। উই অল নো অ্যাবাউট দ্য মিড ভ্যালু। তারপর এখন এই মিড ভ্যালুর সাথে একটা গুণ করবো। লো মাইনাস না, হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। হ্যাঁ, হাই মাইনাস লো ডিভাইডেড বাই, মানে 11 + 13 ডিভাইডেড বাই। এরকম করে এটা বের করে এখন এইটাকে আমি এখন এক্স আই ধরবো, তারপর এইটাকে আমি এফ এর সাথে গুণ করবো, করে করে এটাকে যোগ করব। তাহলে উপরে পেলাম সামেশন অফ xi। সামেশন অফ এফ এর জন্য কি করতে হবে? ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করতে হবে, তাহলে যে ভ্যালু পাবো তারপরে সেটাকে বসায় দেবো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। অবশ্যই আমার প্রত্যেকটা প্রশ্নের নিচে অ্যান্সার লিখতে হবে, পাশে ব্র্যাকেটে অ্যান্সার লিখলে হবে না, সুন্দর করে লাইনে অ্যান্সার লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন জিওমেট্রিক মিন শুনেই মনে হয় একটা জিওমেট্রিক কিছু টার্ম আছে। জিওমেট্রিক মিনে প্রথমে দুটো শর্ত আছে। প্রথম শর্ত কি? আগে একটু সূত্রটার দিকে তাকান তো। রুট ওভার ওয়ান বাই, সরি, 2 ⁻1/n মানে কি? রুট ওভার এন না? এন তম রুট না? বলেন তো। এটা তো বুঝেন। এনতম রুট। কোনো কিছু 2 ⁻1 বাই সামথিং থাকলে সেটা কি কততম রুট সেটা বুঝায় না? ইয়েস ম্যাম, ইয়েস। তাইলে এইখানে আছে
কিছু জিনিস গুণ আকারে, তারপর আছে টু দি পাওয়ার কততম রুট, কারণ 1 বাই আছে। প্রথমেই দেখি এখানে দেখো গুণ আকারে আছে, তো এখানে যদি কোনো জিরো ভ্যালু বসাই তাহলে কি আমি কোনো অ্যান্সার পাবো? না ম্যাম। জিরো হয়ে যাবে। সেকেন্ড চিন্তা করো, যদি রুটের ভিতরে আমি নেগেটিভ ভ্যালু বসাই তাহলে কি অ্যান্সার পাবো? রুটে ক্যাল- নেগেটিভ? হ্যাঁ, ধরো ভিতরে কোনো একটা ভ্যালুর মান হলো -2, রুটের ভিতরে -2 বসালে অ্যান্সার পাবো? নো ম্যাম, আই আই আসবে। আই আসবে, আই Yes, আসবে তোমার হলো গিয়ে মাইনাসের জন্য। ইয়ে ওয়াইজ তোমার বাস্তব সংখ্যার অনুযায়ী। কিন্তু তুমি ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটর কি বলবে, সিনট্যাক্স এরর বলবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো অবভিয়াসলি আমি জিওমেট্রিক মিনের ক্ষেত্রে নন জিরো এবং পজিটিভ অবজারভেশন ইউজ করতে হবে। একটু শর্ট নোট নিয়ে রাখো, কারণ জিরো যদি বসাই পুরা ডাটা সেটটা জিরো চলে আসবে, আর যদি নেগেটিভ বসাই তাহলে সিনট্যাক্স এরর আসবে। বুঝা গেল? তাহলে জিওমেট্রিক মিনের ক্ষেত্রে পজিটিভ এবং নন জিরো অবজারভেশন করতে হবে। ক্লিয়ার? করা যাবে না? করতে হবে, ও, করতে হবে, আচ্ছা। নন জিরো আর পজিটিভ হতে জি হবে। জি জি ম্যাম। এখন দেখো সূত্রটা, এখন আমি এখানে তিনটা ডাটা দিছি, তাহলে আমার কি হবে, এন এর মান 3, তাইলে আমি 2 × 4 × 8 টু দি পাওয়ার 1/3, অথবা ওই যে 3তম রুট আছে না ক্যালকুলেটরের অপশন, সেটা দিয়ে ভিতরে এগুলো দিলেও সেম চলে আসবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন করো কি, এই যে উপরের আমি জেনারেল যে ফর্মুলাটা লিখছি এটা একটু দেখো তো। লেখে দুই পাশে লগ নাও, লগ নিলে কি হয়, পাওয়ার সামনে চলে আসে না? এটা জানো তো? যদি কোনো কিছুর সাথে লগ নেই তাইলে কি উপরে যে পাওয়ার থাকে সেটা কি সামনে চলে আসে না? জি ম্যাম, লগ দিয়ে সামনে চলে তাহলে এখানে লগ জি 1/n লগ কি হবে, সামেশন অফ এক্স আই হবে না? কারণ গুণ তখন কি হয়ে যায়, সাম হয়ে যায় না লগ নিলে? এটা জানো? গুণ তখন জি ম্যাম প্লাস হয়ে যায়। সাম হয়ে যায়। তাহলে এই যে দেখো এরকমই তো আসবে, লগ জি 1/n সামেশন অফ লগ এক্স আই, তাই তো হবে? এখন বলবেন যে এফ আই কেন হবে, কারণ এফ আই আমি এখানে বসাবো কারণ আমার এখানে ফ্রিকোয়েন্সির সাথে কাজ আছে, ফ্রিকোয়েন্সিটা লগ এক্স এর সাথে গুণ আকারে থাকে। বুঝা গেল? এফআই, এফআই কিভাবে আসছে ম্যাম? এফ আই আসবে কারণ এটা গ্রুপ ডাটার জন্য। আর গ্রুপ কি ডাটার এভাবে কি লেখা যায় ম্যাম, আর কি এফআই ডিরেক্ট? এখানে এফ আইটা বসাবা, তোমাকে আমি বুঝালাম যে লগের চেহারাটা কিভাবে আসলো, কিন্তু এখন তোমাকে এফ আইটা গুণ আকারে বসাতে হবে কারণ এখানে তোমার ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, গ্রুপ ডাটা, এই জন্য আমি এফ আইটা এখানে গুণ আকারে লিখছি। বুঝা গেল? জি ম্যাম। তাহলে এখন কি হবে, এতটুকু আমরা বের করব, এই দিকে তাকানোর দরকার নেই। ঠিক আছে, লগ অ্যান্টি লগ দেখতে ভয়াবহ লাগছে তাই না? তুমি এতটুকের দিকে তাকাও, তাহলে এতটুক বের করতে হলে আমাকে কি করতে হবে, এফ আই এর সাথে লগ এক্স আই কে গুণ করতে হবে, আর এখানে 1/n লাগবে। 1/n মানে কি, এন মানে কি, সামেশন অফ এফ না? সামেশন অফ এফ। হ্যাঁ, তাহলে এখন আমি প্রথমে কি করব, লগ এক্স আই বের করব। আমি তো এক্স আই বের করা শিখছি, মিড ভ্যালু লাগবে আমার, রাইট? জি। সিঙ্গেল ভ্যালু থাকলে তো আমার সমস্যা নাই, কিন্তু সিঙ্গেল ভ্যালু না দেওয়া থাকলে আমাকে মিড ভ্যালু বের করতে হবে। তাহলে আমি লগ এক্সাইড করব প্রত্যেকটা লগ, ধরো লগ 12, লগ 14, লগ 16, এভাবে করে আমি করলাম। করার পরে এগুলোর সাথে এফ আই গুণ করব, তাইলে লগ 12 এর সাথে 3 গুণ, লগ 14 এর সাথে 4 গুণ, এভাবে করে এফ আই লগ এক্স আই বের করে আমি এটা পুরোটাকে যোগ করব, তাই না? কারণ এখানে একটা সামনে সামেশন আছে। তাহলে আমি এটার ফল কত পাইলাম, 43.7117, আর নিচে ভাগ করব কত দিয়ে, 35 দিয়ে। এখন আমি যে রেজাল্টটা পাই সেটা কি আমার রেজাল্ট বলো তো? তো লগের মান। এটা লগ জি এর রেজাল্ট, কিন্তু আমার তো লগ জি লাগবে না, আমার জি এর মান লাগবে, তাই না? জি ম্যাম। তাহলে ক্যালকুলেটরে কি করব, শিফট লগ দিব, শিফট লগ দিয়ে এই ভ্যালুটা বসাও তো। শিফট লগ মানে কি, অ্যান্টি লগ না? ইয়েস ম্যাম।
অ্যান্টি লক করলে কত আসছে দেখো, এটার সাথে মিলে কিনা। ঠিক আছে ম্যাম, আসছে আসছে 17.74, ঠিক আছে ম্যাম। তাহলে বুঝতে পেরেছি এটা কিভাবে করছে। এই চেহারাটা দেখে ভয় পেও না কেউ, ঠিক আছে? তুমি যদি একবার এভাবে করো না, অ্যান্সার কিন্তু ওই ব্র্যাকেট ট্যাকেটের ঝামেলার জন্য উল্টাপাল্টা আসবে। সো তুমি আগে লক জি বের করে নিবা, তারপর সুন্দর মতো সেটাকে অ্যান্টি লক করে দিবা, তাহলে তোমার অ্যান্সার ইজিলি চলে আসবে। ক্লিয়ার? ওকে ম্যাম। তাহলে আরেকটা আছে। আচ্ছা, আমি মনে হয় এখানে বলি নাই কোনটা কখন ইউজ হবে। অ্যারিথমেটিক মিন কখন ইউজ হবে? অ্যারিথমেটিক মিন যখন ডাটায় কোনো আউটলেয়ার থাকবে না, আমি বলতেছি আউটলেয়ার কি, এবং স্যাম্পল সাইজ তুলনামূলক বড় হবে, সেই টাইপের ডাটার ক্ষেত্রে তুমি অ্যারিথমেটিক মিন করবা। হোয়াট ইজ আউটলেয়ার? আউটলেয়ারের আরেকটা নাম হলো এক্সট্রিম ভ্যালু। ধরো একটা ডাটা সেট যেরকম বিহেভ করতেছে তার থেকে যদি অনেক বেশি স্যাচুরেটেড ভ্যালু থাকে, সেটাকে আমি আউটলেয়ার অথবা এক্সট্রিম ভ্যালু বলি। কিরকম? ধরো গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর গরম পড়তেছিল না, এই মাসে তো অনেক গরম পড়ছে, তাই না? জি ম্যাম। ম্যাম। এখন আজকে আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন যদি আমি এই মাসে বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করতে গিয়ে এই 2 দিনের বৃষ্টিও তোমার কাউন্ট করে দেই, বা আমি এই 2 দিনের তাপমাত্রা তো ঠান্ডা হয়েছে, ধরো আমি এই মাসে তাপমাত্রা নির্ণয় করতে গিয়ে এই 2 দিনের ঠান্ডা তাপমাত্রাও অ্যাড করে দেই, তখন এভারেজ করলে কি হবে? মনে হবে না যে এই মাসে ভালোই বৃষ্টিপাত হয়েছে? অথবা মনে হবে না যে আহ, এই মাস আসলে এতটা গরম ছিল না? ম্যাম। জি ম্যাম। কিন্তু আসলে কি তাই? নো ম্যাম। না, তাই না। তার মানে কি, ওই যে তারা কি নর্মাল ভ্যালুর থেকে এক্সট্রিম বিহেভ করতেছে। ধরো তাপমাত্রা প্রতিদিন ছিল ধরো 30-32 ডিগ্রি সেলসিয়াস, আজকে ধরো তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আমি কথার কথা বলতেছি, 18 ডিগ্রি সেলসিয়াস, কালকেও ধরো 18 ডিগ্রি ছিল। এখন যদি আমি ওই 18 ডিগ্রি দুইটা নিয়ে 30 দিনের গড় করি, তখন তো তাপমাত্রা কমে দেখা যাবে 22 ডিগ্রিতে চলে আসছে। এটা কি আসলে ট্রু ভ্যালু হইলো? মনে হবে এভারেজে এই মাসে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে, এটা তো মানে এতটা গরম না, তাই না? জি জি। তাই না? তাহলে ওই যে ডাটা, যে ডাটাগুলা এক্সট্রিম বিহেভ করে, হয় নর্মাল ডাটা সেটের থেকে অনেক বেশি অথবা অনেক কম। এখন মনে করো প্রতিদিন তার 32 ডিগ্রি পড়ে না, কোনোদিন 33 পড়ছে, কোনোদিন 30 পড়ছে, তাই না? ওগুলো তাও কাছাকাছি, কিন্তু এই যে 18, এটা তো অনেক কমে গেল। তাহলে ওই যেই ডাটা সেটটা ডিস্টার্বিং বিহেভিয়ার করে রেদার দ্যান দা, মানে অন্য পুরা ডাটা সেটটার থেকে, সেটাকে আমি বলতেছি এক্সট্রিম ভ্যালু। বোঝা গেল? এটা অনেক ছোট হইতে পারে, অনেক বড় হতে পারে। তো ওইরকম যেখানে থাকবে না, সেই টাইপের ডাটা সেটে তুমি মিন ইউজ করতে পারবে অ্যারিথমেটিক। তাহলে জিওমেট্রিক মিন কোথায় ইউজ হবে? জিওমেট্রিক মিন ইউজ হবে যেই ডাটা সেটটা লগারিদমিক স্কেলে বাড়ে। লগারিদমিক স্কেল কি জানো? চক্রবৃদ্ধি নামটা শুনছো না? তোমরা তো লগের গ্রাফ জানো, যে প্রথমে একটু নিচে থাকে তারপর ধাপ করে উপরে উঠে যায়, তাই না? ইয়েস ম্যাম। তো ওইরকম বিহেভিয়ার কিরকম? যেরকম মনে করো জনসংখ্যা, দেশের জনসংখ্যা বাড়াটা কি হুট করে অনেক বেড়ে যায় না, জি গ্রাজুয়ালি কিন্তু বাড়তে আছে। এটা কিন্তু এরকম সরলরেখায় বাড়ে না, এক্সপোনেনশিয়াল রেটে বাড়ে। আবার মনে করো যে ব্যাংকে যে সুদ, ধরো তুমি 100 টাকা লোন নিচ্ছ, পরের বছর ধরো 12% সুদে তোমাকে 112 টাকা দিতে হবে। তারপরের বছর কিন্তু 112 টাকার উপরে আবার যত সুদ হবে প্লাস 112 টাকা সেরকম দিতে হবে। বুঝতে পারতেছো? জি জি। তার মানে কি চক্রবৃদ্ধি আকারে কিন্তু তোমার বাড়তেছে। তোমার কিন্তু সুদ সবসময় 100 টাকার উপর 12 টাকা থাকতেছে না। প্রথম বছর 100 টাকার উপর 12 টাকা, মানে 112 টাকা টোটাল দিতে হবে। পরের বছর কিন্তু 112 টাকার উপর যত সুদ তত দিতে হবে, মানে 112 টাকা প্লাস 112 টাকার উপর যত সুদ। তাইলে পরে তারপরের বছর কি হবে? ওই যে আলাদা যে সুদটা আসছে সেইটার উপরে তোমার ইন্টারেস্ট কাউন্ট হবে। তাইলে কি চক্রবৃদ্ধি আকারে বাড়তেছে না?
ইয়েস ম্যাম। সো ওই টাইপের জায়গায় তোমাকে ইউজ করতে হবে জিওমেট্রিক মিন। ক্লিয়ার? জি এখন আসি হারমোনিক মিন কোথায় ইউজ হবে। ম্যাম। হারমোনিক, অ্যারিথমেটিক মিনটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অ্যারিথমেটিক মিন যেখানে স্যাম্পল সাইজ একটু বড় থাকবে, আর যেখানে তোমার মনে করো আউটলেয়ার থাকবে না। আউটলেয়ার তো বললামই কি জিনিস, ওইগুলো যখন থাকবে না তখন। আমি পরে আসতেছি আউটলেয়ার থাকলে তাইলে কি করবে, ঠিক আছে? আউটলেয়ার থাকলে অ্যাকচুয়ালি মিডিয়ান ইউজ করবে। যাই হোক, এরপরে এখন আসতেছি হারমোনিক মিন তাহলে কোথায় ইউজ হবে। হারমোনিক মিন ইউজ হয় স্পিডের ক্ষেত্রে, তারপরে মনে করো প্রাইজের ক্ষেত্রে। কেমন? যেই জিনিসটা প্রথমে জিরো থাকে, তারপর অনেক আস্তে করে অনেক বেড়ে যায়। যেমন মনে করো কোন একটা গাড়ি যখন থামা থাকে তখন তার বেগ কত? 0। জিরো। কিন্তু স্কেলেটরটা চাপার সাথে সাথে অনেক বেড়ে যায় না? ইয়েস ম্যাম। আচ্ছা, আবার মনে করো ফুটবল। ফুটবল যখন মাঠে থাকে এটা কোনো গতিবেগ আছে? ধরো কেউ লাফি দিয়ে কিছু মারেনি, আছে? নাই ম্যাম। স্থির হয়ে এক জায়গায় বসে থাকবে। মেসি মেসি এসে ফুটবলটাকে বিশাল জোরে একটা লাথি মারবে, তখন কি সেটা স্পিড জিরো থেকে অনেক বেড়ে যায় না? জি জি। এই টাইপের ক্ষেত্রে তুমি হারমোনিক মিন ইউজ করবা। আবার মনে করো প্রাইস। প্রাইস কি? যখন তোমার এটা খেতে থাকে এটার কোনো দাম আছে? নাই। যখন যেটা বাজারজাত করলা তখনই কিন্তু ধাম করে প্রাইসটা জিরো থেকে অনেক বেড়ে গেল। তোমার কি মনে হয় এই যে দেশে হাজার হাজার কৃষকরা বন্যা হলে কান্নাকাটি করে ফসলের জন্য, যে তাদের ফসল নষ্ট হয়ে গেছে, কেন মনে হয় না যে তাহলে ফসল উঠাই ফেলুক তাইলে তো হয়? ওই অপরিপক্ক ফসল তো কেউ কিনবে না, কিনবে? না ম্যাম। এই জন্য বুঝে গেল। ইয়েস ম্যাম। তাহলে তখন ওটার দাম জিরো, কিন্তু যখন এটা তোমার পরিপক্ক হয়ে গেল তখন কিন্তু এটার দাম অনেক বেড়ে যাচ্ছে। এই টাইপের ক্ষেত্রে তুমি হারমোনিক মিন ইউজ করবা। হারমোনিক মিনে তোমার নেগেটিভ ভ্যালু কোনো এফেক্ট করবে না, কারণ সূত্রের দিকে তাকাও। ইউ ক্যান ইউজ দ্য নেগেটিভ ভ্যালু, কারণ এখানে কোনো রুট টুট এরকম কিছু নাই যেটা নেগেটিভ ইউজ করার জন্য। কিন্তু জিরো কি ইউজ করতে পারবো বলো তো? 0। পারবো? না ম্যাম। জিরো পারবো না। কেন পারবো না? 0 তো তার আদি কি কি না, বলে? না, না। কেন জিরো ইউজ করতে পারবো না সেটা তো তুমি বললে একদম থিওরিটিক্যালি। লজিক্যালি চিন্তা করো, সূত্রের মধ্যে জিরো কেন ইউজ করতে পারবো না। সূত্রটা দেখো, তারপর অ্যান্সার করো। না পারলে সমস্যা নাই, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। বাট আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে তোমরা নিজ থেকে বুঝো। না ম্যাম, এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তোমরা সাইন থিটা কস থিটার অঙ্ক করছো না? জি ম্যাম, করছি। ওখানে মনে আছে লেখা ছিল কোনো কিছুর মান 1/0 হলে সেটার মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? ইনফিনিটি, ঠিক ইয়েস। কি না? ইয়েস ম্যাম। হুম, ও এখন হ্যাঁ, ঠিক আছে। এখানে কি ছিল 1/xi, এখন যদি আমি 1/0 বসাই কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে কি কোনো তুমি অ্যান্সার পাবা? না ম্যাম। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে জিরো হতে পারবে না। এখন আনগ্রুপ ডাটার সূত্র হলো 1/1/n সামেশন অফ 1/xi। তার মানে প্রথমে 1 দিয়ে ডিভাইড করতে হবে, প্রথমে গুণ করবা 1/n, সামনে থাকবে মানে যে কয়টা অবজারভেশন, আর ব্র্যাকেটে থাকবে কি কি অবজারভেশন আছে। দেখো এখানে 439 আছে, তার মানে 1/4 প্লাস 1/3 প্লাস 1/9। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে এখন আসো এইটাতে কি করব। যদি তোমার ফ্রিকোয়েন্সি থাকে, অবভিয়াসলি সিঙ্গেল ভ্যালু থাকলে কোনো সমস্যা নাই। আর যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে তাও কোনো সমস্যা নেই, সেটাকে মিড ভ্যালু বের করে নিবা। করার পরে এখন তাহলে এখানে কি আসছে, ওখানে ছিল 1/xi, এখানে আসবে fi ডিভাইডেড বাই xi। তাহলে fi ডিভাইডেড বাই xi আমি করব প্রতিটা।
মানে প্রথমে এটা 3/12, তারপর এটা 4/14, এভাবে করে যে মানটা আসছে সেটাকে সাম করবো, কারণ এটার আগে একটা সামেশন চিহ্ন আছে। আর সামনে আছে 1/n। 1/n মানে কি, যেটা পাইছি ভ্যালু সেটাকে n দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমি পাইছি 2.0467, সেটাকে আমি 35 দিয়ে ভাগ করব, করে সেটাকে 1 বাই ওই ভ্যালুটা করছি। এখন তোমাদের মনে হতে পারে যে 35 উপরে কেন চলে আসলো, বলতো কোনো কিছুর ভাগকে আবার ভাগ করলে এটা গুণ হয় না, মনে আছে? জি ম্যাম। ওইটাই। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন দেখো এখানে দুটো রিলেশনশিপের কথা বলছে। এ মানে অ্যারিথমেটিক মিন, এইচ মানে হারমোনিক মিন, আর জি মানে জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিনের সাথে হারমোনিক মিন যদি গুণ করি কোনো অবজারভেশনের, তাহলে আমি জিওমেট্রিক মিনের স্কোয়ার পাবো। বা অন্যভাবে যদি বলি, জিওমেট্রিক মিনের স্কোয়ার করলে আমি অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিনের গুণফল পাবো। ক্লিয়ার? জি ম্যাম। আর 2 নম্বর বলছে অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড় হবে, তারপর জিওমেট্রিক মিন, আর সবার ছোট হবে হারমোনিক মিন, অথবা তিনটা সমানও হতে পারে, ডিপেন্ড অন দা ডাটা। ঠিক আছে? কিন্তু কোনোদিনই হারমোনিক মিনের থেকে অ্যারিথমেটিক মিন ছোট হবে না। ক্লিয়ার? এটা হলো রিলেশনশিপ বিটুইন, মানে 3 মিনের রিলেশনশিপ। ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? জি ম্যাম। তাহলে এখানে এই যে লেখা আছে কোনটা কখন ইউজ হয় পড়ে নিও, ঠিক আছে? ওকে ম্যাম। এখানে দেখো আমি একটা অঙ্ক করে দিচ্ছি, একটা মানে এমনি 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু নিয়ে আমি জাস্ট করে দিচ্ছি, তোমরা একটু করে দেখো, হ্যাঁ, মিলে কিনা। এবং এখানে শর্ত দেখাইতে বলছে। এখন আমার শর্ত কিন্তু ফুলফিল হয়েছে যে অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়, তারপর জিওমেট্রিক মিন সবচেয়ে ছোট, হারমোনিক মিন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। এখন আছে মিডিয়ান। মিডিয়ান কি? মধ্যক, তাই না? মধ্যক শুনলেই কি মনে হয়? মাঝখানের কোনো মান, রাইট? ছেদ বিন্দু। ছেদ বিন্দু সবসময় না। তুমি মিডিয়ান শুনলে তোমার কি মনে হয়? মাঝখানের কোনো মান মনে হয় না? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে ছেদ বিন্দু কখন ছিল? মিডিয়ান ছিল তোমার অজাইবের ছেদ বিন্দু, কিন্তু আবার কিন্তু হিস্টোগ্রামের ছেদ বিন্দু কিন্তু মোড, সো সবসময় ছেদ বিন্দু না, এটাই বললাম। ক্লিয়ার? জি ম্যাম। এখন মনে করো তাহলে মিডিয়ানেরও অবশ্যই 2 টাইপের থাকবে। যেহেতু বলতেছি মিডল কোনো ভ্যালু, তার মানে বুঝতে পারতেছি এইটা আসলে সংখ্যা সাজানোর উপর ডিপেন্ড করে, তাই না? কারণ সংখ্যা সাজাইতে তুমি মাঝখানের ভ্যালু নিবা, আদারওয়াইজ কি তুমি মাঝখানের ভ্যালু পাবা? একটা সংখ্যা উল্টা পাল্টা করে সাজানো আছে, তুমি বুঝবা কোনটা মাঝখানের ভ্যালু? না ম্যাম। হ্যাঁ। তার মানে মাথায় ঢুকায় নাও, মিডিয়ানের কথা আসলেই ইউ নিড টু অ্যারেঞ্জ ইট ফ্রম দা অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় সাজায় নিতে হবে। ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা, সেকেন্ড আসবে, এখানে 2 টাইপের পাবা আবারও, গ্রুপ ডাটার জন্য মিডিয়ান আর আনগ্রুপ ডাটার জন্য মিডিয়ান। এবং মনে রাখবা, মিডিয়ান কখন বেশি ভালো রেজাল্ট দিবে? যখন দেয়ার ইজ আউটলিয়ার। কেন আউটলিয়ার? তুমি দেখো বড় থেকে ছোট সাজাবো, এবং আমরা কি বলছিলাম, আউটলিয়ার হয় এক্সট্রিমলি বড় অথবা এক্সট্রিমলি ছোট। তা আমি যদি বড় থেকে ছোট সাজাই, প্রথমে কি থাকবে? এক্সট্রিমলি ছোট ভ্যালুগুলো থাকবে, আর শেষে কি থাকবে? এক্সট্রিমলি বড় ভ্যালুগুলো থাকবে। এখন আমি যদি মাঝখানের ভ্যালুগুলো নেই, তাহলে কি আসলে মিডিয়ান এফেক্টেড হয় আউটলিয়ার দ্বারা? হবে? মাঝখানের ভ্যালুগুলো তো ম্যাম মিডিয়ান ভ্যালু, এটা হ্যাঁ, বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলি আবার, সুন্দর করে শুনো। আমি বলেছিলাম মিডিয়ান ভালো কিসের জন্য? যেই সমস্ত ডাটায় আউটলেয়ার আছে। এখন তোমার মিডিয়ান কাজ করে মিডল ভ্যালুগুলা নিয়ে। তুমি যখন এখন ভ্যালু পেলা, ধরো ওই যে টেম্পারেচারই পেলা,
এক্সট্রিমলি ছোট ভ্যালুগুলো কোথায় যাবে যদি তুমি অর্ডারে সাজাও? একদম সামনে আসবে। আর এক্সট্রিমলি বড় ভ্যালুগুলো কোথায় যাবে? একদম শেষে যাবে, রাইট? জি ম্যাম, কাজ করবে এটা, হ্যাঁ, এফেক্ট এইভাবে তো করবে। আমি সাজালাম। এখন আমি মিডিয়ান নিচ্ছি, তার মানে মিডলের ভ্যালুগুলো আমি নিয়ে কাজ করতেছি, তাইলে কি আসলে আউটলায়ার আমার কোনো এফেক্ট করতেছে? না ম্যাম। বুঝতে পারছি? ইয়েস। Yes, ma'am. তাহলে এখন আনগ্রুপ ডাটার জন্য আবার দুইটা টাইপ আছে। তোমার ইভেন না অড, মানে যে কয়টা অবজারভেশন আছে অবজারভেশন গুলো ইভেন না অড, মানে হলো কিন্তু অবজারভেশনে 3 4 5 6 থাকতে পারবে এরকম না। কয়টা, ধরো 6টা ডাটা দেওয়া আছে, তাহলে কয় 6 মানে কি? ইভেন। যদি 7টা ডাটা দেওয়া আছে তার মানে কি? অড। বুঝে গেল? পদ সংখ্যা কয়টা সেইটা ইভেন না অড সেটা দেখবা, ভিতরে কি ডাটা দেওয়া আছে সেইটা ইভেন না অড সেটা দেখবা না। বুঝে গেল? ইয়েস ম্যাম। ম্যাম এটা বুঝি না ম্যাম, লাস্টের কথাটা। পদ সংখ্যা মানে কয়টা অবজারভেশন দেওয়া আছে সেইটা জোর না বেজোর সেটা দেখবা। ওইটা দেখার দরকার নাই যে অবজারভেশন গুলো জোর না বেজোর, সেটা না। বুঝতে পারছো? জি ম্যাম, আর কি পুরাটা ইভেন না অড ওইটা দেখবো? পুরোটা মানে যে কয়টা ডাটা দেওয়া আছে। জি ম্যাম, ধরো বুঝছি। 6টা ডাটা দেওয়া আছে, 6টা মানে কি ইভেন না? ইভেন ইভেন। 7টা ডাটা দেওয়া আছে, 7টা মানে কি অড না? সেরকম। বুঝতে জি ম্যাম, পারছো? বুঝছি। এখন তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এটা ইভেন নাকি অড। ইভেন হলে একটা সূত্র, অড হলে একটা সূত্র। ইভেন হলে আমি ধরো 6টা ডাটা, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করব। সরি, আমি কি ভুল বলছি? আচ্ছা আমি দেখাচ্ছি। না, হ্যাঁ ইভেন হলে অন্য জিনিস। অড হলে কি হবে? আমি ধরো অড কি 7, ধরো 7টা ডাটা, 7কে 1-এর সাথে যোগ করবো, 8/2 কত? 4 হইলো। তাহলে 4 নম্বর অবজারভেশনে কোন ডাটাটা আছে সেটা আমার অ্যান্সার। আমি এক্সাম্পলে যাই, আরো বেটার বুঝতে পারবা। ধরো এই যে এখানে ডাটা সেটটা আছে, বলো তো এখানে কয়টা ডাটা আছে? গুনো। 7টা। 7 ইভেন না অড? অড। হ্যাঁ অড। এখানে দেখো এখানে কিন্তু অড নাম্বার আছে, সেটা কিন্তু চিন্তা করবা না। বুঝে গেল? ইয়েস ম্যাম। আচ্ছা 7। তোমাকে প্রথমে ডাটা সেট কি 7 চিন্তা করলা, একটু বুঝে গেল, তোমাকে এখানে অডের সূত্র ইউজ করতে হবে। কিন্তু এখানে কি ডাটাটা সাজানো আছে, ছোট থেকে বড় আছে? না ম্যাম। তাহলে এটাকে ছোট থেকে বড় করবা, সর্ট করবা। সর্ট করার পরে তোমার সূত্র কি? n+1/2। অডের ক্ষেত্রে n+1/2। n মানে কি? কয়টা অবজারভেশন? 7টা, +1/2। এখন কত? 4 নম্বর অবজারভেশন। 4 কিন্তু তোমার মিডিয়ান না, 4 নম্বর অবজারভেশন তোমার মিডিয়ান। এখন এই যে সর্ট করছে, এখানে দেখো 4 নম্বর অবজারভেশনে কত আছে? 5। তাহলে 5 হলো তোমার মিডিয়ান। মিডেন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা তাহলে পরেরটা দেখো, এখানে কয়টা আছে ডাটা? 6টা। 6টা। 6 কি ইভেন নাম্বার? ইভেনের, জি। হ্যাঁ, কিন্তু এখানে কি সাজানো আছে? না ম্যাম। এখন সাজানো না থাকলে কি প্রবলেম? তুমি নিলা হলো গিয়ে ধরো 3rd আর 4th নাম্বার অবজারভেশন। 3rd আর 4th নাম্বার অবজারভেশনে কত আছে? 9 আর 8 হবে? না ম্যাম, এক্সট্রিম এটা। হ্যাঁ 9 আর 8 এক্সট্রিমও না, এতটা এক্সট্রিম না। কিন্তু 9 আর 8 তো এখানে মিডলের অবজারভেশন না, এটা তো ছোট থেকে বড় সাজানো নাই। ও, তাহলে তো এইখানে তো এক্সট্রিম ভ্যালুও থাকতে পারে। ধরো এখানে 32 আছে, 32 আর 33, তাহলে কি এটার থেকে এটা অনেক এক্সট্রিম না? কারণ তুমি জি। যদি ওইটা নিয়ে মিডিয়ান করো হবে? না ম্যাম। তাহলে আমাকে আগে সাজায় অবশ্যই নিতে হবে। তাই আমি সাজায় নিলাম। এইটা সূত্র হলো প্রথমে n/2 করবা, তারপর n/2+1 করবা, যে দুটো অবজারভেশন আসবে সেটার এভারেজ করবা। দেখো n/2 কত? 6/2 মানে 3। n/2+1 কত? 6/2 মানে 3+1 4। এটাকে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো। কিন্তু এখানে আবার 3+4/2 করো না, কিন্তু অবজারভেশনের মানগুলো দেখবা। কত? 3তম অবজারভেশন 5, 4তম অবজারভেশন 6, তাহলে 5-এর সাথে 6 যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা গ্রুপ ডাটার জন্য আমি নেক্সট দিন পড়াবো। এখানে
মিডিয়ান কোথায় কেন ইউজড হয় এগুলা বলা আছে, ওই যে বললাম এক্সট্রিম ভ্যালুর ক্ষেত্রে ইউজ হয়, এগুলাই বলা আছে। মোডের জন্য একটু বলে নেই, পরের দিন আমি গ্রুপ ডাটার জন্য পড়াবো। মোড কি, মোড শুনলে কি মনে হয়, ছোটবেলায় কি পড়ছি, প্রচুরক। প্রচুরক মানে কি? প্রচুর, তাই না? যেই ডাটাটা বেশি বেশি অকার করে। এই ডাটা সেটে দেখো প্রথমটায় কয়েকটা ডাটা দেওয়া আছে, বলো তো এখানে কোন ডাটাটা বেশি বার আছে? 8। আট। আট দুইবার আছে, কিন্তু যদি এখানে পাঁচ তিনবার থাকতো তখন কি তুমি বলতা যে বেশিবার কোনটা আছে? তখন বলতো না পাঁচ বেশিবার আছে? জি ম্যাম। তাহলে তোমার এখানে পাঁচ হইতো মোট। আচ্ছা, সেকেন্ড ডাটা সেট দেখো, এখানে দেখো দুইও দুইবার আছে, আটও দুইবার আছে, তার মানে এখানে মোড আছে দুইটা, তার মানে বাই মোডাল। কিন্তু যদি এমন হইতো যে দুই দুইটা আছে, আট দুইটা আছে, আর পাঁচ তিনটা আছে, তাহলে মোট কত হইতো? ফাইভ ট্রাই হইতো। ট্রাই মডেল। না, ট্রাই মোডাল হতো না, তখন ফাইভ হইতো, যেটা সবচেয়ে বেশি। যেটা সবচেয়ে বেশি, এমন কোনো কথা নেই যে একের বেশি আসলেই সেটাই মোট, এরকম না। তোমার দুই দুইটা আছে, আট দুইটা আছে, কিন্তু পাঁচ তো তিনটা আছে, যেটা সবচেয়ে বেশি আছে সেটা মোট। কিন্তু এখানে তার সবচেয়ে বেশি কিছু নাই, এটাও মানে দুইটা যে আছে এটাই বেশি। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, লাস্টেরটাই দেখো, একটাও আছে একের বেশি বার, না ম্যাম। তাহলে এটা মোট নাই। ম্যাম সব যদি দুই দুইটা থাকে, 8 দুইটা থাকে, 5ও যদি দুইটা থাকে। তাহলে ট্রাই মোডাল। ও আচ্ছা আচ্ছা, ওই তো। কিন্তু কোনোটা যদি ধরো দুইটা তিনটা চারটা আছে সমস্যা নাই, কিন্তু কোনোটা যদি অনেক বেশি থাকে ওগুলা সবগুলার থেকে, তাহলে সেটাই তোমার মোট। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন এইটা গেল মোড কোথায় বেশি ইউজড হয়। এটা একটা মজার উদাহরণ দেই। মোড ইউজ হয় নমিনাল ডাটার ক্ষেত্রে। নমিনাল মনে আছে বলছিলাম কোনো কিছুর নাম। তুমি মনে করো একটা জুতার দোকানে গেল, আমাকে মোডের উদাহরণ দিতে বলছিল আমার ভাইবা বোর্ডে, যখন এই উদাহরণটা দিছিলাম টিচাররা খুব খুশি হয়ে গেছিল। ধরো তুমি জুতার দোকানে গেলা, তুমি বললা ভাই আপনার দোকানে সবচেয়ে বেশি কোন জুতা বিক্রি হয়। সে তার রেজিস্টার খাতা বের করে বলল যে সবচেয়ে বেশি বিক্রি হয় মানে কি, তোমাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে হবে, তাই না? তো তুমি চিন্তা করলা আমি এভারেজ করব। এভারেজ করার জন্য তুমি কি করলা, দেখলা 7 নম্বর জুতা বেশি বিক্রি হয়, সবগুলা সাত যোগ করলা, যে কয়টা সাত আছে তা দিয়ে ভাগ করলা, অ্যান্সার আসবে? আসবে। সবগুলো সবগুলো সাথ দিয়ে। হ্যাঁ, ধরো সবগুলা সাত যোগ করলা, 35টা তোমার জুতা বিক্রি হয়েছে 7 নম্বর। তা মানে তুমি বা অন্য মনে করো যে আরো 35টা 7 নম্বর জুতা, আবার মনে করো 5 নম্বর জুতা বিক্রি হয়েছে, 6 নম্বর জুতা বিক্রি হয়েছে, এগুলো সব যোগ করে তুমি তত দিয়ে ভাগ করলা, তাহলে কি তুমি বুঝবা যে তোমার কোন জুতা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? না ম্যাম। তার মানে অ্যাকচুয়ালি সাত কি ওর সাতের মতন আচরণ? 7 নম্বর জুতা তো 7 নম্বর মানে নাম্বার হিসেবে আচরণ না, ওইটা ওই যে মেসির যেমন জার্সি নাম্বার 10 বা 30 সেরকম আচরণ না। জি জুতার ম্যাম। নাম্বার 10, এবার জুতার নাম্বার 7, তাইলে তুমি দেখবো সবচেয়ে বেশি কোন সংখ্যাটা আছে, 7। তার মানে তুমি বুঝে যাবা 7 নম্বর জুতা বেশি বিক্রি হয়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তার মানে নিউমেরিক ডাটার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে ভালো অ্যান্সার দিবে, নমিনাল ডাটার ক্ষেত্রে সবচেয়ে ভালো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হলো মোড। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন দেখো এইখানে 25টা হাউজের মিল্ক পারচেসের ডাটা দেওয়া আছে, কে কয় কেজি করে প্রতিদিন গরুর দুধ কিনে। প্রথমবারই 0 কেজি কিনে, দ্বিতীয়বারই আবার 0 কেজি কিনে, তৃতীয়বারই, মানে এটা কিন্তু উল্টাপাল্টা দেওয়া ছিল, এটা আমি সাজাই নিছি, তোমরা কি বুঝতেছো? জি জি ম্যাম। হ্যাঁ, 3 নম্বর বারই 1 কেজি কিনে, এরকম করে করে আমি সাজাই নিলাম। এখন প্রথমে বলো যদি মিন বের করতে বলি তুমি কি করবা? সবগুলোকে যোগ করবা, আর যে কয়টা অবজারভেশন আছে তা দিয়ে ভাগ করবা, তাই না? ঠিক কি না? জি ম্যাম। করলাম। কারণ এখানে অ্যারিথমেটিক মিন কেন হয়েছে বলো তো? কারণ এখানে জিরো আছে, জিরো থাকলে কি আমি হারমোনিক মিন জিওমেট্রিক মিন ইউজ করতে পারবো? না। তাহলে এই জন্য আমি অ্যারিথমেটিক মিন করছি।
আচ্ছা, এরপর আসতেছে মিডিয়ান। মিডিয়ান বের করার জন্য কি করতে হবে? এটাকে ছোট থেকে বড় সাজাইতে হবে। সাজাই নিলাম। এখন দেখো এন এর মান কত দেওয়া আছে বাবা? ম্যাম 25। 25। এটা ইভেন না অড? odd তাহলে Odd. অডের সূত্র কি ছিল? এন প্লাস 1/2। 1/2। তাহলে 26 ডিভাইডেড বাই 2 কত? 13। এখন এইখানে গুণ 13 নম্বর অবজারভেশন কোথায় দেওয়া আছে? এইটা 13 নম্বর অবজারভেশন। ইয়েস ম্যাম। জি। তাহলে 13 নম্বর অবজারভেশনের মান কত? 2। অ্যান্সার হলো 2। আচ্ছা, মোড। মোড মানে কি? যেটা বেশি সংখ্যক বার হয়েছে। দেখো এখানে সবচেয়ে বেশি কোনটা আছে? ম্যাম 2। 2 আছে তাইলে আমার মোড কি? 2। 2। বুঝতে পারছি। জি ম্যাম। আর হিস্টোগ্রামে মনে রাখবা, যেটা সবচেয়ে উপরে থাকবে সেটাই মোড, তাই না? বেশি তো সেটা, তাই না? ওটা জি বাড়ছে ম্যাম। কেন? কারণ ওটা বেশি। এখন যদি রেঞ্জ দেওয়া থাকে যে এত থেকে এত, তখন তো আমি বুঝতেছি না আসলে কোন ভ্যালুটা। তখনই আমার মনে করো এই পাশে থেকে এই পাশ যোগ করতে হয়, আর এই পাশে থেকে এই পাশ যোগ করতে হয়। যে বিন্দুটা ছেদ করে সেটা এই বরাবর টানতে হয়। তারপরে এখানে যে বিন্দুতে ছেদ করে সেটা তুমি মোড বলতে পারবা। বুঝা গেল? যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে। জি ম্যাম। মনে রাখবা হিস্টোগ্রাম কিন্তু ক্লাস ইন্টারভ্যাল মাস্ট। তুমি যদি ক্লাস ইন্টারভ্যাল না দেওয়া থাকে তুমি কিন্তু হিস্টোগ্রাম করতে পারবে না আঁকার ক্ষেত্রে। ঠিক আছে, এ তো জাস্ট তোমার এমনিই দেখাইছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল বার চার্ট। বুঝা গেল? হুম। আচ্ছা, এরপরে হলো গিয়ে তোমাদের দুইটা যা বাকি আছে এটা পরের ক্লাসে পড়াবো, হ্যাঁ? আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিছি, এক্সারসাইজ ম্যাথও দিয়ে দিছি। দেখো সলভ করতে পারো কিনা, ঠিক আছে? ইয়েস মিস। আর প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবা। প্রবলেমও সলভ করে দিব আর এই চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে? ইয়েস মিস। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, খুদা হাফিজ।